আসসালামু আলাইকুম। হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের স্কুলগুলার কিছু কমন প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। আমরা অলরেডি জানি যে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ বাংলাদেশকে একটা নতুন অধ্যায়ের দিকে নিয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে স্কুলের ভূমিকাটা কোনো অংশে কম না। কারণ স্কুল থেকে আমরা কলেজ লাইফে ঢুকি, কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফে ঢুকি। কিন্তু বাংলাদেশের যদি স্কুলগুলোর দিকে তাকাই, আমরা অবশ্যই ঢাকার স্কুলের কথা বলতেছি না, মেইন শহরের দিনাজপুর জিলা স্কুল বা জিলা স্কুল যেগুলো বড় স্কুল সেগুলোও কথা বলতেছি না। আমরা কথা বলতেছি একটু মফস্বলের দিকের স্কুলের কথা। যদিও এই স্কুলগুলোতেও যে প্রবলেম নাই, এখানকার বেশ কিছু প্রবলেম এই স্কুলগুলোতে আমরা দেখতে পাবো। সো এই প্রবলেমগুলো নিয়ে আমার মনে হয় এখনই কথা বলা উচিত, এই প্রবলেমগুলো নিয়ে প্রতিবাদ হওয়া উচিত, এই প্রবলেমগুলো সলিউশন হওয়া উচিত। কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব দেশ, আমাদের নেক্সট জেনারেশন কিন্তু স্কুল থেকে তৈরি হবে, সেটা নিয়ে কাজ করতে চাই। সো আমরা প্রথমে শুরু করি এই ভিডিওটা তুমি কেন দেখবা? যাতে এই প্রবলেমগুলো নিয়ে তুমি সচেতন থাকো, এবং এই প্রবলেমগুলো যদি তোমার সাথে হয় তুমি যাতে একটু হলেও আওয়াজ তুলতে পারো। এবং এই প্রবলেমগুলো যখন তুমি আগে থেকে জানবা, তখন তুমি এই প্রবলেমগুলো রিমেডি যতদিন সলভ না হয় ততদিন নিজের জন্য বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, সো আমরা চলো শুরু করি। প্রথম যে প্রবলেমটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমি নিজের পার্সোনাল লাইফে কত পরিমাণে যে ফেস করছি, যে বাংলাদেশের 70-80% স্কুলে একটা প্রপার ক্লিন ওয়াশরুম নাই। স্কুলের ওয়াশরুমে গেলে বমি করার মতো অবস্থা হয়। আমি জানি না যে কত স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা কখনো স্কুলের ওয়াশরুমটা পর্যন্ত ইউজ করে নাই। এটার পিছনে দুইটা ঘটনা দায়ী। এক হলো কিছু বাজে জঘন্য নিকৃষ্ট স্টুডেন্টরা যারা স্কুলের বাথরুমগুলোকে ধ্বংস করে, নষ্ট করে। দ্বিতীয় হলো স্কুলের অথরিটি যারা স্কুলের ওয়াশরুমগুলোকে প্রপারলি ঠিক করে না, মেনটেন করে না, ক্লিন করে না। এবং এই সমস্যাটা মেয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে যে কতটা প্রকট, যে একটা মেয়ে স্টুডেন্ট তার স্কুলে প্রপার কোনো ওয়াশরুমও পায় না। এবং এইটা আমি বাংলাদেশের প্রায় টপ একটা স্টুডেন্ট স্কুল থেকে, দিনাজপুর জিলা স্কুল থেকে পড়াশোনা করছি, আমাদের স্কুলেরও মেজরিটি ওয়াশরুমই ছিল একদম আনইউজেবল। তো এটা নিয়ে আমিও পার্সোনালি অনেক প্রবলেম ফেস করছি। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা বেসিক হিউম্যান রাইটস, যেটা পার্সোনাল হাইজিন। মানে আমি তো কোনো মানে মানে বস্তিতে আসি নাই, আমি তো রাস্তার মধ্যে পড়তে আসি না, এটা তো ইন্ডিয়া না যেটা আমি রাস্তার মধ্যে চলে যাব। কিন্তু তারপরও আমি একটা স্কুলের স্টুডেন্ট, একটা সরকারি স্কুলে পড়ি, আমার পুরা স্কুল যে একটা প্রপার ওয়াশরুম নাই, এটা কেমন হইতে পারে আমি জানি না। তো এক্ষেত্রে আমার মনে হয় সরকারের এই ব্যাপারটাতে নজর দেওয়া উচিত, যে প্রপার ওয়াশরুম বিল্ড আপ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রপার ওয়াশরুম বিল্ড আপটা নিয়ে অবশ্যই আওয়াজ উঠানো উচিত। এবং এই আওয়াজটা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গার্জিয়ানদের কাছ থেকে আসা উচিত। আপনার সন্তান স্কুলে যায় যে কী পরিমাণে এটা নিয়ে হ্যাসেল ফেস করে আপনি জানেনও না। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো প্রপার ক্লাস ইস্যু। বাংলাদেশের স্কুলে স্টুডেন্টরা ক্লাস করে না। এই যে আমরা 6 to 10 কোর্স লঞ্চ করছে, আমাদের স্কুলে অনেক মানুষ ভর্তি হয়েছে, পড়াশোনা করতেছে, এবং এদের অনেকের সাথে আমরা পার্সোনালি কথা বলে দেখি যেটা স্কুলে যায় না। আমিও যাইতাম না, আমার প্রবেশপত্র আটকে দিত, আমার বাপ মা যায় ক্ষমা টমা চায় নিয়ে আসতো। আমি কি খারাপ স্টুডেন্ট ছিলাম? না, আমারও 1 থেকে 5-এর বাইরে কখনোই যায়নি। কিন্তু কেন যাইতাম না? হাতে গোনা 2 থেকে 3 জন শিক্ষক বাদে বাকি কোনো শিক্ষক ক্লাস প্রপারলি নিতেনই না। আসে, বইটা রিডিং কোনো মতন ঠ্যাক ব্যাক করে পড়াইলে চলে গেল, জাস্ট ঘন্টা দিবে। মানে স্কুলের একমাত্র যাওয়ার রিজন হয়ে যায় শুধুমাত্র অ্যাটেন্ডেন্স, যেখানে এটা হওয়ার কথা ছিল লার্নিং। যেখানে ধনী পরিবারের সন্তান, শহরের মানুষজন অনলাইনে অফলাইনে টিচার নিয়ে পড়তে পারে, সেখানে একজন রিক্সাওয়ালার ছেলে, দিনমজুরের ছেলে, একজন ফ্যামিলির সন্তান যার মাসিক কামায় 15,000 টাকা, সে তো এগুলো একটাও অ্যাফোর্ড করতে পারবে না। সো তার জন্য কি স্কুল না? সে কোথায় পড়বে? তো আমার মতে এই যে টিচাররা স্কুলে যে পড়াচ্ছে না, তারা কিন্তু নিজস্ব প্রাইভেট ব্যাচ, প্রাইভেট কোচিং সবগুলোতে খুব প্রপারলি পড়ায়, কিন্তু তারা কখনো স্কুলে পড়ায় না, এবং এটা নিয়ে কখনো কোনো আওয়াজও তোলা হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে যদি স্টুডেন্টদের আমি স্কুলে অ্যাটেন্ডেন্স বাড়াইতে চাই, আমি যদি শিক্ষার্থী ঝরে যাওয়া গ্রামের স্কুল থেকে রোধ করতে চাই, প্রাথমিক শিক্ষার হার বাড়াইতে চাই, আমার টিচারদেরকে অ্যাকাউন্টেবল ধরতে হবে যে আপনি বেতন নিচ্ছেন, আপনি স্কুলে আসতেছেন, আপনাকে প্রপার ক্লাস নিতে হবে, ক্লাসগুলোর কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে। শুধুমাত্র শিক্ষক নিয়োগ দিলাম আর হয়ে গেল, এটা না। আমার মনে হয় সরকারের দায়িত্ব এর চেয়ে বেশি হওয়া উচিত। তৃতীয় যে পয়েন্টটা, বাংলাদেশে প্র্যাকটিক্যালের নামে চলে হলো নীরব চাঁদাবাজি। প্র্যাকটিক্যাল পরীক্ষা মেজরিটি স্কুলে প্র্যাকটিক্যাল নেওয়ার মতো ল্যাবই নাই। অ্যাটলিস্ট 99% স্কুলে ল্যাবই নাই। যেই সকল স্কুলে ল্যাব আছে সেই সকল ল্যাবে স্টুডেন্টদের ঢোকার পারমিশন নাই, প্রপার ইকুইপমেন্টস নাই। আচ্ছা, তারপরও মানলাম আপনারা প্র্যাকটিক্যাল রাখবেন,
এখানে 25 মার্ক দিবেন তা আপনারা, অর্থাৎ 25% মার্ক আপনারা এখানে ডিস্ট্রিবিউট করবেন। যেহেতু আপনার ল্যাবও নেই, আপনি প্রপার প্র্যাকটিক্যাল কাউকেই করাচ্ছেন না, তার মানে আপনি 25% মার্ক হয় পার্সোনাল বায়াস থেকে দিচ্ছেন, পার্সোনালি কিছু স্টুডেন্টদেরকে দিবেন, কিছুদেরকে দিবেন না, অথবা যেটা আমাদের সাথে ঘটে, আমরা প্রতি প্র্যাকটিক্যাল এক্সামের সময় এসএসসি পরীক্ষা স্পষ্ট খেয়াল আছে 20 টাকা করে দিচ্ছিলাম সেন্টারে। এটা একজন আয়া আসে তুলে এবং ওই সেন্টারের প্র্যাকটিক্যালে স্যারেরা এটা ভাগ করেন, এটা একটা ওপেন সিক্রেট। অনেক ক্ষেত্রে এই পেমেন্টের পরিমাণটা আরও বেশি হয়, অনেক ক্ষেত্রে কম হয় এবং এই পেমেন্টের উপর নির্ভর করে নাম্বার। অনেক ক্ষেত্রে স্কুলে স্কুলে কমিউনিকেট হয়ে যায় যে আমরা আপনাদেরকে, আপনাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালে নাম্বার দিব, আপনারা আমাদেরকে দিব। এটা স্কুল কলেজের ক্ষেত্রে কোয়াইট সেম। সো যদি আপনারা প্র্যাকটিক্যাল না করে যদি চাঁদাবাজি করবেন, এই প্র্যাকটিক্যাল নামের বোগাস জিনিসটা করানোর মানেটা কি? এটা কেন বইয়ের মধ্যে? কেন একটা স্টুডেন্ট কোনো এক্সপেরিমেন্ট কোনো দিনই দেখবে না, সে জাস্ট টাকা দিবে, একটা খাতা বানাবে, আপনি সাইন করবেন। মানে এটা কিভাবে 2025 সালে আসা হয় আমি জানি না। তোমরা যারা স্টুডেন্ট আসো, প্র্যাকটিক্যাল মনে রাখবে, এটা জাস্ট বোগাস, লোক দেখানো একটা জিনিস, এটার কোনো কার্যকারিতা নাই। তো আমার মনে হয় এখানে প্রতিবাদ আসা উচিত। প্র্যাকটিক্যাল যদি নিতে হয় ল্যাব ফেসিলিটি দাও, ল্যাব ফেসিলিটি না দিলে অনলাইনে ভিডিও বানাও, প্রপার অনলাইনে কারোর সাথে ডিল করে প্রপারলি ভিডিও বানায়, ভিডিও স্টুডেন্টদেরকে দেখাও এইভাবে প্র্যাকটিক্যাল করে, এবং কোনো টাকা নেওয়া যাবে না। আমি স্কুলে, মানে স্কুল থেকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমি টাকা দিয়ে মার্ক কিনবো। আমি যতই আদর্শের কথা বলি, একটা স্টুডেন্ট চিন্তা করবে 20 টাকা দিলে 5 মার্ক পেলে নিব না কেন? খুব স্বাভাবিক, সবাই ভালো রেজাল্ট করতে চায়। সো আমি স্টুডেন্টকে টাকা দেওয়ার জন্য না ধরে আমি অবশ্যই আমার প্র্যাকটিক্যাল সিস্টেমটাকে ঠিক করব। এরপরে অন্য নিয়মে করলে কাটা। স্কুল লাইফের আমার এখনও স্পষ্ট খেয়াল আছে, জীবনে যে কত ম্যাথ কাটা দিছে টিচার শুধুমাত্র তার নিয়মে করার না জন্য। মানে কতটা অ্যাবসার্ড যে আমার শিটের মতো করে প্যারাগ্রাফ লেখনায় দেখে নাম্বার কম, আমার নিয়ম, আমি যে নিয়মে ম্যাথ করাইছি সেটা করোনায় দেখে নাম্বার কাটে দিলাম, গাইডের নিয়মে কেন করছো দেখে কাটে দিলাম। এটা কেমন ধরনের কথা? একটা ম্যাথ 1000 নিয়মে করা যেতে পারে, অ্যাজ লং এজ দ্যাট ম্যাথ ইজ রাইট। এই যে যারা শিক্ষক হচ্ছেন আপনারা, প্রাথমিকে শিক্ষক, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পার করে আসছেন, আপনাদের বিশ্ববিদ্যালয় লাইফে কি স্যার যদি বলতো যে না এই নিয়মে কেন করানো কাটে দেবো, তখন তো আপনি ভাঙে রাখে দিতেন। সেই সেম কাজটা আপনি স্টুডেন্টদের সাথে কেন করেন? সো এই প্র্যাকটিসটা চেঞ্জ হওয়া উচিত। স্টুডেন্টরা যারা আসো, তোমরা ট্রাই করবা তোমাদের সর্বজন বিহিত যে গাইড বইগুলো আছে সেগুলোতে যে নিয়মটা সেটা ফলো করার। কারণ আমি যতই আওয়াজ তুলি, এই জিনিসটা ঠিক হইতে একটু টাইম লাগবে বাংলাদেশে। কিন্তু আমি শিক্ষকদেরকে এবং সচেতন অভিভাবক মহলকে অনুরোধ করবো এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনার সন্তানের যদি কোনো রাইট ম্যাথ কাটে দেয়, এটা নিয়ে কথা বলেন, স্কুলে যান, টিচারকে অ্যাকাউন্টেবল ধরেন। এরপরে আসো টিচার প্রাইভেট ইস্যু। দেখো, আমরা ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম নামাইছি, ঠিক আছে? এখানে আমরা বাংলাদেশের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা সাবজেক্ট খুব ডেপথে যায় পড়াবো। আমরা দাগানো বই দিব, আমরা গাইড বই দিব, লেকচার শিট দিব, আমরা এক্সাম দিব, অর্থাৎ অল অ্যারাউন্ড সলিউশন। অল অ্যারাউন্ড সলিউশন আমরা 1000 থেকে 2000 টাকার মধ্যে একটা ফি রাখছি টোটাল, মানে অর্থাৎ পুরো 1 বছরের জন্য এই টাকাটা একবার দিলেই শেষ। এখন এইটাও বাংলাদেশের স্কুল লেভেলের অনেকের কাছে বেশি। স্কুলে আসলে কারা পড়ে? স্কুলে সবাই পড়ে। কলেজে আর একটু কম মানুষ পড়ে, ভার্সিটিতে আরও কম মানুষ পড়ে। স্কুলে কে পড়ে? একজন কৃষকের ছেলে বা মেয়ে যাকে প্রাথমিক শিক্ষার জন্য বাপ মা পাঠাইছে, তার কাছে 1000-2000 টাকা অনেক বেশি। অনলাইনে অনেকে এখন 10-12 হাজার টাকাও পড়তে পারে। কিন্তু সেই পরিবার যার কাছে একটা ফোন অ্যান্ড্রয়েড 10 বছর পুরাতন, কোনো মতন ইন্টারনেট চলে 3G, তাদের কাছে এই টাকাটা বেশি। এবং আরও বেশি কখন মনে হয় জানেন? সেটা হলো টিচার প্রাইভেট ইস্যু। আমার এখনও খেয়াল আছে, এক টিচারের কাছে আমি প্রাইভেট পড়ি নাই, অন্য টিচারের কাছে ভর্তি হয়েছি, কারণ অন্যজন ভালো পড়ায়। আমাকে, যার প্রাইভেট বাদ দিয়ে আমি গেছি, সে আমাকে ক্লাসে একটা সিম্পল কোশ্চেন করছিল, আমি পারি নাই, আমাকে লাঠি দিয়ে মানে অমানুষের মতো মারছে। জাস্ট ভুল করার জন্য তো একে তো মারা অ্যালাউড না, তাও মানলাম যে শিক্ষক শাসন করছে, বাট প্রপার কারণে না। আমি তার প্রাইভেট কেন বাদ দিছি? এমন অসংখ্য স্টুডেন্ট আছে যাদেরকে নাম্বার প্রপারলি দেওয়া হয় না শুধুমাত্র এই কারণে যে ওই টিচারের কাছে সে প্রাইভেট পড়ে না। এটা খুব কমন একটা প্র্যাকটিস এবং ভালো ভালো স্কুলে হয়। তাহলে আপনি চিন্তা করেন আর একটু দূরে গেলে আপনি কি সিনারিও পাবেন, সেটা নিয়ে কথা বলেন। আমার মতে টিচারদের প্রাইভেট পড়াক না পড়াক, আপনাকে স্টুডেন্টকে স্টুডেন্টের মতো জাজমেন্ট করতে হবে, এটা হইতে পারে সলিউশন। প্রাইভেট পড়াইতে দিব না এটা হবে না, টিচার প্রাইভেট পড়াবেই, কারণ বেতন ইনাফ না। বেতন একজন টিচার 12,000-15,000 টাকা বেতনে চলতে পারে না। কিন্তু অবশ্যই আপনি এই কাজটা করতে পারবেন না যে একটা স্টুডেন্টের নাম্বার আটকে রাখে আপনি তাকে প্রাইভেট পড়াইতে বাধ্য করবেন, কারণ সবার প্রাইভেট পড়ার সেই ক্ষমতাটাও নাই। এর পরবর্তীতে টিফিন ইস্যু প্লাস ফি। আমাদের স্কুলে আমরা যখন প্রথম দিকে ঢুকছিলাম আমরা 6 টাকা বেতন দিতাম,
দেন পরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 20, 40, 50, লাস্টের দিকে মনে হয় 100 টাকা পর্যন্ত হয়েছিল। সো যেহেতু আমি সরকারি স্কুলে পড়ছি, ফি অনেক কম ছিল। অনেক প্রাইভেট স্কুলে এই ফিটা অ্যাবনর্মালি হাই, বিশেষ করে যেগুলা প্রাইভেট স্কুল। মানে অনেক স্কুল আমি দেখছি যে মানে বাপরে বাপ, একটা স্টুডেন্ট স্কুলে পড়তেছে মাসে বেতন 10,000, 20,000, যেখানে সেকেন্ড বা থার্ড ক্যাটাগরির প্রাইভেটগুলো মাসে 20,000 টাকা করে সেমিস্টার ফি নেয় ভার্সিটি লেভেলে। সেখানে এই স্কুলগুলো এরকম গলাকাটা ফি নেয়। এবং এই গলাকাটা ফি নিয়েও যদি শান্তি হতো তা না, তাদের প্রপার কোনো টিফিন নাই। অনেক স্কুলে, আমাদের স্কুলেও যে আমরা খুব প্রপার ভালো একদম মানে গরু মুরগি খাইতেছিলাম প্রতিদিন, না এরকম কিচ্ছু হইতো না। ওরকম টিফিন প্রপার হয় না, হাইজেনিক টিফিন নাই। অনেক স্কুলে টিফিনের টাকা নেয়, টিফিন দেয় না। সো নেক্সট থেকে আপনার সন্তানের বেতন দেওয়ার আগে বেতনের যে একটা দেয় না রিসিপ্ট, দেখেন যে কী খাতে টাকাটা নিছে। টিফিন যদি না দেয় জিজ্ঞেস করেন টিফিন কোথায় ভাই, যে টাকাটা নেই, টাকাটা কোথায় যাচ্ছে। টাকা নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি বসে মারে খাচ্ছে, নিঃসন্দেহে সরকার ওখানে টাকার ভর্তি কেটে দিছে, ওইটাও মারে খাচ্ছে। সেটা নিয়ে আওয়াজ উঠতে হবে। এর পরবর্তীতে লাস্ট বাট নট লিস্ট, আমাদের স্কুল সিস্টেমের সবচেয়ে বড় ফলটা আমার মনে হয় রোল। আমার নিজের রোল, অনেকগুলা ক্লাসে এক রোল ছিল এবং অনেক ক্ষেত্রে আমি এক রোল হওয়ার কারণে স্কুলে বেশ কিছু এক্সট্রা বেনিফিট পাইতাম, যেটা পিছনে রোলরা কখনো পায় না। এবং অনেক ক্ষেত্রে একটা খুব কমন প্র্যাকটিস হলো, আমার অনেক ফ্রেন্ডকে চিনি যারা দিনাজপুর জেলা স্কুলেই 30 রোল 35 রোল ছিল, দে আর নাও ইন বুয়েট। তাদের মধ্যে অনেকে গ্র্যাজুয়েট করে ফেলছে, তাদের মধ্যে অনেকে বিদেশেও চলে গেছে, মেডিকেলেও আছে, ঢাবিতেও আছে। সেই 30-35 রোলগুলা অ্যাডমিশনে ভালো করতেছে, কলেজ লাইফে ভালো করছে, কিন্তু স্কুলে তাদের রোল কেন আগায় না? আপনার কেন মনে হয় না যে একটা স্টুডেন্ট যখন একবার 40-30-এর পরে রোল যায়, কেন তার রোল কখনো 1 ডিজিটের আসতে পারে না? এটা রিজন হলো বায়াস। আমাদের খাতার উপরে বড় করে নামার রোল লেখা থাকে, টিচাররা 1 থেকে 10 রোলকে একভাবে খাতা কাটে, 10 থেকে 20কে আরেকভাবে খাতা কাটে, 20-এর পর থেকে আরেকটু খাতা কাটে, 30-এর পর থেকে আসসালামু আলাইকুম আল্লাহর উপরে যা। আমার মুড যা মনে হচ্ছে, আমার মুডের উপর খাতা নির্ভরশীল। টিচার কি লেখছে, একজন 50 রোলও যে একজন 1 রোল হচ্ছে ভালো নাম্বার পাইতে পারে, টিচারদের মাথায় কোনোদিন ঢুকানো যাবে না। যেমন সৃজনশীলের নাম্বার 1 রোল হলো 1, 2, 3, 3 বা 1, 2, 3, 4, আর যারা 50-এর পরের রোল ওদের হলো 1, 2, 2, 2 বা 1, 2, 1, 2। এই অর্থাৎ যেখানে একটা স্টুডেন্ট বাই ডিফল্ট 1 রোল পাচ্ছে 9 মার্ক, সেখানে 50 পরের একটা স্টুডেন্ট যত ভালো সৃজনশীলই লেখুক না কেন, সে নাম্বার পাচ্ছে মাত্র 6 থেকে 7। বাই ডিফল্ট তার 3 মার্ক কাটে নিচ্ছে। যদি 5টা সৃজনশীল হয় 15 মার্ক কম দিচ্ছি, শুধুমাত্র তার রোল পিছনে হওয়ার কারণে। আমি খাতাটা পড়বো না। এই কারণে দেখা যায় যে যেই বোর্ড পরীক্ষায় রোল লেখা ছিল না, সেই জায়গায় পিছনের দিকে রোলের অনেক স্টুডেন্ট ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া যায় এবং 1 থেকে 10 রোলের অনেক স্টুডেন্ট প্লাস মিস করে বসে থাকে। সো স্কুলে এই রোল বায়াসটা শিক্ষকেরা সরাসরি ঠেকান। আল্লাহ দোহাই লাগে স্যার এই অন্যায়টা করিয়েন না। এই কারণে কিন্তু একটা খারাপ স্টুডেন্ট শুরু থেকে মেন্টালি চিন্তা করা শুরু করে যে আমি একটা খারাপ স্টুডেন্ট, আমি লাইফে কিছু করতে পারবো না। সো আমার মতে বাংলাদেশে এটা নিয়ে কথা বলা উচিত। সবশেষে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের একটা প্রোডাক্টের প্রমোশন করি। তোমরা কয়েক হাজার শিক্ষার্থী আমাদের ওয়ান স্টপ কোর্সগুলোতে ভর্তি হয়েছো। তুমি ক্লাস 6 থেকে 10-এর যে কেউ হলে না কেন, তোমার জন্য আমাদের কিন্তু ওয়ান স্টপ কোর্স আছে, যেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের বই খাতা কলম যা লাগে ভাই, এক্সাম লেকচার এভরিথিং সব দিয়ে দেওয়া হবে। তো যারা যারা এখনও ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে যায়। এবং এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, আপনি শিক্ষক হন, অভিভাবক হন, আমি বলবো বাংলাদেশে পরিবর্তন দরকার। তুমি যদি স্টুডেন্ট হও, উগ্রতা না করে, ভাঙ্গাভাঙ্গি না করে, কাউকে পদত্যাগ না করায় প্রপার শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলো তোমার স্কুলে। শান্তিপূর্ণ প্রতিবাদ, একটা স্মারকলিপি দেওয়া, প্রধান শিক্ষকের সাথে কথা বলা, লিখিত কমপ্লেন দেওয়া, জেলা প্রশাসকের কাছে লিখিত কমপ্লেন জানানো। উগ্রতা না করেও প্রপার শান্তিপূর্ণ উপায়ে এই জিনিসগুলা যখন গোটা দেশ থেকে আওয়াজ উঠবে, তখন এই যে এই প্রবলেমগুলা বাংলাদেশের স্কুলে সমাধান হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সকল প্রোডাক্টের এনরোল লিঙ্ক, অর্ডার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।